আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমানে পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন। বিশ্ব রাজনীতি যে এক বিশাল দাপার বোর্ড, সেখানে বাংলাদেশ নামক রাষ্ট্রটি এখন ঠিক কোন ঘরে অবস্থান করছে তা নিয়ে আজকে একটু গভীর এবং ভিন্ন আঙ্গিকে কথা বলতে চাই। আপনারা যদি ইদানিংকালের খবরের পাতা বা টেলিভিশনের পর্দার দিকে একটু মনোযোগ দিয়ে তাকান, তবে দেখবেন আমাদের পররাষ্ট্রনীতির আকাশে বেশ কিছু ভারী মেঘ কিন্তু জমেছে। ঘটনাগুলো বাইরে থেকে দেখতে যতটা সাধারণ মনে হয়, এর ভেতরের সমীকরণ কিন্তু তার চেয়ে অনেক বেশি জটিল এবং আমি মনে করি অনেক বেশি ভয়ঙ্কর। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন আমাদের বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং তার অতি সাম্প্রতিক, বলা যায় একেবারে চমকে দেয়া রাশিয়া সফর। আপনারা জানেন, আন্তর্জাতিক মহলে একটি ওপেন সিক্রেট বা পাবলিক পারসেপশন আছে যে ডক্টর খলিলুর রহমান হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত পছন্দের একজন মানুষ। আবার অনেকে তাকে মার্কিন ডিপ স্টেটের একজন পরীক্ষিত লোক হিসাবেই বিবেচনা করে থাকেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকার এত আদরের একজন মানুষ, যাকে ওয়াশিংটনের খুব কাছের বলে ভাবা হয়, ধরে নেওয়া হয়, তিনি হঠাৎ করে পুতিনের কাছে অর্থাৎ মস্কোতে কিংবা রাশিয়াতে কেন গেলেন? দেখুন, মস্কোতে গিয়ে তিনি বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে। সের্গেই ল্যাভরভ কিন্তু যে সে কোনো মানুষ নন। আমার মতে এই মুহূর্তে সারা দুনিয়ার সবচেয়ে চতুর, অভিজ্ঞ এবং কৌশলী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন তিনি, যিনি সচরাচর হাসেন না, ইংরেজিতে কথাও বলেন না। নিজের মাতৃভাষা রুশ ভাষাতেই তিনি সবসময় কূটনৈতিক চালগুলো দিয়ে থাকেন। লাভরভের মতো একজন রাশিয়ান হেভিওয়েটের সাথে মার্কিন ঘরানার বলে পরিচিত আমাদের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকটি সাধারণ কোনো দ্বিপাক্ষিক আলোচনা, নাকি এর পেছনে ইউক্রেন রাশিয়া যুদ্ধের আবহে আমেরিকার কোনো গোপন বার্তা আদান প্রদান হচ্ছে, তা নিয়ে কিন্তু কূটনৈতিক পাড়ায় রীতিমতো তুলপাড় বা সুনামি বলা চলে শুরু হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, অবশ্য সংবাদ সম্মেলনে আমাদের মন্ত্রী মহোদয় ইংরেজিতে কিন্তু বেশ কিছু সুন্দর কথা এখানে বলেছেন। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে ডক্টর খলিলুর রহমানকে সমর্থন দেয় তিনি রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু আমরা যারা একটু গভীরভাবে রাজনীতি পর্যবেক্ষণ করি বা বিশ্লেষণ করি, তারা আসলে জানি আন্তর্জাতিক কূটনীতিতে কেবল ধন্যবাদ দেওয়ার জন্য কেউ আসলে মস্কো উড়ে যায় না। এর পেছনে এক বিশাল স্বার্থের খেলা কিন্তু কাজ করছে। দর্শক, একটু পেছনের দিকে ফিরে তাকালে আপনারা এই বিষয়টা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আপনারা জানেন, আমেরিকার সাথে আমাদের বর্তমান একটি কৌশলগত এবং অর্থনৈতিক বাধ্যবাধকতার সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের $15 বিলিয়ন সমপরিমাণ আমেরিকান পণ্য আমদানি করতে হবে। শুধু বিমান ক্রয়ের জন্যই প্রায় 40,000 কোটি টাকার একটি ডিলের কথাও কিন্তু শোনা যাচ্ছে। আমেরিকা কিন্তু কখনোই কাউকে বিনামূল্যে কিছু দেয় না। তারা যখন কোনো কিছু দেয়, তখন আপনার হাত পা এমনভাবে বেঁধে দেয় যে আপনি চাইলেও আর কোনোভাবে নড়াচড়া করতে পারবেন না। এই চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো জ্বালানি খাত। আমেরিকা স্পষ্ট নিষেধাজ্ঞা বা নির্দেশিকা দিয়েছে, তারা যেসব দেশকে অপছন্দ করে তাদের কাছ থেকে বাংলাদেশ কোনো প্রকার জ্বালানি কিনতে পারবে না বা সেখান থেকে আনতে পারবে না। আর ঠিক এখানেই কিন্তু চলে আসে রাশিয়ার প্রসঙ্গ। কারণ জ্বালানি এবং বিদ্যুৎ খাতের কথা উঠলেই সবার আগে চোখের সামনে কিন্তু ভেসে ওঠে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি রাশিয়ার প্রায় 1 লক্ষ কোটি টাকার একটি বিশাল বিনিয়োগ। কিন্তু দুঃখজনকভাবে বিগত সরকারের আমলে এই প্রকল্প নিয়ে এমন কিছু গুজব বা খবর ছড়ানো হয়েছিল, যা রাশিয়ার মতো একটি পরাশক্তিকে আমি মনে করি চরমভাবে অপমানিত করেছিল। বলা হয়েছিল এই প্রকল্প থেকে নাকি 60,000 কোটি টাকাই ঘুষ হিসাবে লেনদেন হয়েছে। একবার চিন্তা করে দেখুন, একটি 1 লক্ষ কোটি টাকার প্রকল্পে যদি 60,000 কোটি টাকাই ঘুষ দেওয়া হয়,
তবে রাশিয়ার মতো রাষ্ট্র কি বোকা যে তারা মাত্র 40,000 কোটি টাকা বিনিয়োগ করে এই বিশাল প্রকল্প দাঁড় করাবে? তাদের মাথায় কি আসলে সুবুদ্ধি বলতে কোনো কিছু নেই? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন প্রোপাগান্ডার কারণে রাশিয়ার সেন্ট্রাল কমান্ড বা পুতিন প্রশাসন বাংলাদেশের উপর চরম বিরক্ত হয়েছিল। সেই তিক্ততা দূর করতে এবং মুখ থুবড়ে পড়া সম্পর্কটাকে নতুন করে জোড়া লাগাতেই সম্ভবত খলিলুর রহমানের এই মস্কো সফর। কিন্তু সমস্যা তো শুধু মান অভিমানের নয়, সমস্যাটা কাঠামোগত। রূপপুরের জন্য যে ইউরেনিয়াম বা কাঁচামাল প্রয়োজন তা আসবে রাশিয়া থেকে, কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার জাহাজ আমাদের বন্দরে কোনোভাবেই ভিড়তে পারছে না। আগের সরকারের আমলেও আমরা কিন্তু দেখেছি রাশিয়ান জাহাজ দিনের পর দিন সাগরে ভেসে থেকে শেষ পর্যন্ত ভারতের হলদিয়া বন্দরে গিয়ে মালামাল খালাস করতে পারেনি। অন্যদিকে রাশিয়ার যে $1 বিলিয়ন ঋণের কিস্তি আমাদের পরিশোধ করার কথা, সেটাও কিন্তু আমরা দিতে পারছি না। কারণ আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলের প্রায় পুরোটাই নিয়ন্ত্রিত হয় আমেরিকার ফেডারেল রিজার্ভ দ্বারা। রাশিয়া চেয়েছিল আমরা যেন তাদের পাওনাটা রুবলে পরিশোধ করি, কিন্তু ডলার থেকে রুবলে যাওয়ার সরাসরি কোনো পথ আমাদের হাতে বর্তমান সময়ে নেই। এটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের বর্তমান প্রশাসনের জন্য। দেখুন, চীনকে মাঝখানে রেখে ইউয়ানের মাধ্যমে সেটা করার একটা চেষ্টা কিন্তু হয়েছিল, কিন্তু সেখানেও ওই মার্কিন নিষেধাজ্ঞার খড়গ। টাকা কিন্তু ব্যাংকে পড়ে আছে, আমরা ঋণদাতাকে তা পরিশোধ করতে পারছি না। এই যে এক চরম অস্বস্তিকর অবস্থা, এটা থেকে বেরিয়ে আসার পথ খোঁজাটা এখন কিন্তু আমাদের জন্য অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এর বাইরেও কিন্তু আমাদের সংকটের কোনো শেষ নেই। সুপ্রিয় দর্শক, একটু মধ্যপ্রাচ্যের দিকে তাকালে আপনারা দেখবেন ইরানের হরমুজ প্রণালীতে আমাদের একটি পতাকাবাহী জাহাজ দীর্ঘদিন ধরে কিন্তু আটকে আছে। এই জাহাজটি ছাড়িয়ে আনার জন্য আমাদের কূটনৈতিক তৎপরতা একেবারে ব্যর্থ বললেই চলে। রাষ্ট্রদূতের পর্যায় থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টো প্রতিদিন ওই জাহাজের জন্য আমাদের $10,000 থেকে $20,000 জরিমানা কিংবা ডেমারেজ গুনতে হচ্ছে। আমাদের মতো একটি উন্নয়নশীল বা গরিব দেশের শিপিং কর্পোরেশনের জন্য প্রতিদিন এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জলে ফেলা কত বড় একটি ক্ষতি, তা নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো করে বুঝতে পারছেন বা আন্দাজ করতে পারছেন। সম্মানিত দর্শক, আমি যদি এই আলোচনার এই পর্যায়ে আমাদের ভূ রাজনীতির সবচেয়ে সংবেদনশীল যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে একটু আলো ফেলি, তাহলে কি দাঁড়ায়? সে জায়গাটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পরাশক্তি চীন। ঐতিহাসিকভাবে আপনারা জানেন ৭১-এর মুক্তিযুদ্ধের সময় থেকে ভারতের সাথে আমাদের একটি বিশেষ সম্পর্ক ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে কিন্তু তলানিতে এসে ঠেকেছে, যাকে চরম ভাবাপন্ন সম্পর্ক বলা যায়। এখন ভারতের এই চাপকে কাউন্টার দেওয়ার জন্য বা ব্যালেন্স করার জন্য আমাদের হাতে আসলে বিকল্প কোনো শক্তিশালী কার্ড নেই। আমেরিকা এক্ষেত্রে আমাদের আসলে সাহায্য করবে না, কারণ ভারতের সাথে আমেরিকার নিজেরও এখন খুব একটা মধুচন্দ্রিমা চলছে না। আর চীনের দিকে যদি আমরা একটু বেশি ঝুঁকে পড়ি, তবে সেটা আমেরিকার চোখের কাঁটা হয়ে দাঁড়াবে সরাসরি। কিন্তু সুপ্রিয় দর্শক, আশ্চর্যের বিষয় হলো এর মধ্যেই আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের পর একটি খবর কিন্তু খুব জোরালোভাবে শোনা যাচ্ছে। বলা হচ্ছে উত্তরবঙ্গে আমাদের শিলিগুড়ি করিডোরের ঠিক নাকের ডগায় চীন ৫ থেকে ৬টি বিশাল আকারের হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে, যা প্রতিটিতে ১,০০০ শয্যা থাকবে। দেখুন, শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক হলো ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভৌগোলিক অবস্থান, যা তাদের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করেছে। ঠিক এই জায়গায় চীনের এত বড় বিনিয়োগ বা অবকাঠামোগত উপস্থিতি ভারতের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট।
ভারত এই বিষয়টিকে আমি মনে করি কখনোই কিন্তু ভালোভাবে নেবে না, এবং তারা ইতিমধ্যে কিন্তু চরমভাবে ক্ষুব্ধ, এমনকি সামরিক অবস্থাও জোরদার করেছে। তাহলে পুরো ছবিটা একবার মিলিয়ে দেখুন। একদিকে আমেরিকার $15 বিলিয়ন চাপ এবং তাদের পছন্দের লোক হিসাবে পররাষ্ট্রমন্ত্রীর পরিচয়। অন্যদিকে সেই পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন আমেরিকার চরম শত্রু রাশিয়ার মন গলাতে। আবার রূপপুরের টাকা শোধ করতে না পারায় ব্যাংকিং জটিলতা, এর সাথে যোগ হয়েছে ভারতের সাথে বৈরী সম্পর্ক, এবং ঠিক সেই সুযোগে আমাদের উত্তরবঙ্গে চীনের নীরব কিন্তু বিশাল অনুপ্রবেশ। বাংলাদেশ যেন এখন আক্ষরিক অর্থেই একটি শাখের করাতের উপর দাঁড়িয়ে আছে। যেদিকেই যাবে সেদিকেই কিন্তু কাটার ভয়। সুপ্রিয় দর্শক, বর্তমান সরকার বা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবের এই যে নানামুখী পদক্ষেপ, এটা কি আসলে কোনো সুদূর প্রসারী মাস্টার স্ট্রোক, নাকি কেবলই পরিস্থিতির চাপে নেয়া কিছু এলোমেলো সিদ্ধান্ত? তা এখনই আসলে নিশ্চিত করে বলা মুশকিল। এই মস্কো সফর কি আমেরিকার সবুজ সংকেত নিয়েই হয়েছে? যদি আমেরিকার গ্রিন সিগন্যাল থাকে, তবে রাশিয়া সেটা কিভাবে নেবে? আর যদি আমেরিকার সিগন্যাল না থাকে, তবে ওয়াশিংটন এই বিষয়টাকে কিভাবে রিয়্যাক্ট করবে? বিশ্ব রাজনীতির এই জটিল ঘূর্ণিপাকে বাংলাদেশ যেন এক ঝড়ের মুখে পড়া ছোট নৌকার মতো। আমাদের যারা নীতি নির্ধারক আছেন, তারা এই ভয়ঙ্কর ভূ রাজনৈতিক ভারসাম্য কতটা দক্ষতা সামলাতে পারবেন, তার উপরে কিন্তু নির্ভর করছে আমাদের আগামী দিনের অস্তিত্ব এবং নিরাপত্তা। সেই সাথে সাথে বর্তমান এই নীতি নির্ধারক এবং বর্তমান সরকারের ভবিষ্যৎ দিনের বেশ কিছু জটিল সমীকরণ। সুপ্রিয় দর্শক, এখনকার মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় অন্য কোনো বিষয় নিয়ে। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।